নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি আপনাদের অনুষ্ঠান আম জনতাকে নিয়ে অনুষ্ঠান ট্রাইব টিভি বাংলায়, যা আপনারা দেখেন প্রতি বুধবার। কি বলছে বাংলা, কি বলছে বাংলা। আপনাদের অনুষ্ঠান কেন বললাম প্রথমে একটু বলে নিই, কারণ যে সমস্ত কারেন্ট টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা এই অনুষ্ঠান করি, সেই নিয়ে কিন্তু আপনাদের অর্থাৎ বাংলার আম জনতা কি ভাবছেন, আপনারা কি ভাবছেন, সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। এবং তার সঙ্গে থাকে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে এক্সপার্টদের ইন্টারভিউ, তাদের ওপিনিয়ন, তারা কি বলছে সেই টপিক নিয়ে বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরি। কি বলছে বাংলায় আমাদের আজকের টপিক কিন্তু বাংলাদেশ, যা এই মুহূর্তে একটি জ্বলন্ত টপিক। ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা। যে বাংলাদেশ এক সময় ভারতের সাহায্য নিয়ে স্বাধীন হয়েছিল পাকিস্তানের অত্যাচার থেকে, এখন তারাই ভারতকে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। ভাবা যায়? বাংলাদেশ থেকে সামনে আসছে একাধিক মন্তব্য। বিএনপি নেতা রাহুল কবির রিজভী বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন। ভাবতে পারছেন ঠিক কি বলেছেন রাহুল কবির রিজভী? শুনুন। তাদের ঔদ্ধত্য গেছে, তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। বাংলাদেশ থেকে বাংলা দখলের হুঁশিয়ারি উঠে আসতেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাল্টা জবাব দিতে কিন্তু ছাড়েননি। মুখ্যমন্ত্রী বলেছেন, কি বলেছেন? পশ্চিমবঙ্গে দখলের চেষ্টা করলে তিনি চুপ থাকবেন না। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখুন তো। তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো, উড়িষ্যা দখল করবো, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড এবং আমরা সবাইকে রক্ষা করব। এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আবারও রাজ্যের শাসক দলকেই আক্রমণ করেছেন। কি ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী, রাখবো আপনাদের সামনে। যে বাংলাদেশের এই অত্যাচারের পরে এপারে থাকা বাঙালি হিন্দু সহ যারা মুখ খুলতেন না, সমাজের সেই ধরনের মানুষজন, প্রত্যেকটা মিডিয়া হাউস, যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না, তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে, সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন। তার কারণ তার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে বাংলাদেশের হিন্দুদের উপরে, জনজাতিদের উপর অত্যাচার, বুদ্ধিস্টদের উপর অত্যাচার বন্ধ করতে চান, প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব এসেছে বাংলাদেশ থেকেও। বিএনপি নেতা রাহুল কবির রিজভী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বলেন, ভারত চট্টগ্রাম দখলের কথা বললে আমরাও
নবাব সিরাজউদ্দৌলার বাংলাকে চাই। ভাবতে পাচ্ছেন ঠিক কি বলেছেন রাহুল কবির রিজভী? দেখুন। কষ্ট পেয়েছে, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। ভারতেরও কেউ কেউ প্রতিবাদ করেছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা পর্যন্ত পথে নেমে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, যুদ্ধের হুমকি দিচ্ছেন বাংলাদেশ থেকে ভারতকে। এক সেনাকর্তা বলছেন 4 দিনে, মাত্র 4 দিনে নাকি কলকাতা দখল করে নেবেন তারা। ভাবতে পারছেন ঠিক কি বলেছেন? শুনুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব আসাম দখল করে নেব। বাংলাদেশের আরো এক সেনাকর্তা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর নাম নিয়ে বলেছেন। কি বলেছেন বলুন তো? বাংলাদেশের সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী, চাইলেই আমরা যে কোনো দেশকে হারাতে পারি। ঠিক শুনেছেন, চাইলেই বাংলাদেশ যে কোনো দেশকে নাকি হারাতে পারেন। কি বলেছেন রাখবো আপনাদের সামনে, শুনুন। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। এদিকে যুদ্ধের হুঁশিয়ারির পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য পুড়িয়ে ফেলার একাধিক ভিডিও সামনে আসছে। আপনাদের একবার দেখাবো ঠিক সেই ভিডিওগুলো, দেখুন একবার। প্রতীকীভাবে এই মুহূর্তে দেখেন, এটা হলো জয়পুরের ইন্ডিয়া, জয়পুর রাজস্থানের রাজধানী জয়পুর। সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট, আজকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আপনারা ঢুকেন না। হ্যালো ভাই,
নিচ্ছেন আপনি তো ভাই আপনি এদিকে এইবার আমার এখানে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশের আরেক বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সকল ছাত্রদের যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ দেয়া হবে। যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ দেয়া হবে। ঠিক কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে, দেখুন। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। এদিকে বাংলাদেশ থেকে একের পর এক যুদ্ধের হুঁশিয়ারি আসছে। এরই মাঝে সংসদে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে মন্তব্য রাখেন ভারতের বিদেশ মন্ত্রী। তিনি জানান ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সংসদে ঠিক কি বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, রাখবো আপনাদের সামনে, দেখুন। Regarding Bangladesh, we have a good history of development projects. In fact, when we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. Certainly it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. বাংলাদেশের পরিস্থিতি যে আসলে উদ্বেগজনক তা মেনে নিয়ে একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন বাংলাদেশের কবি ও দার্শনিক ফরহাদ মাজার। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে আমার কোনোভাবেই রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ঠিক কি বলেছেন আপনাদের সামনে রাখবো, দেখুন। সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। এদিকে বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া তো চলছেই, পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেও ব্যর্থ ইউনূস প্রশাসন। একের পর এক ঘটনা আসছে সামনে। এই নিয়েই আমরা কথা বলেছিলাম বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি
অম্বিকানন্দ মহারাজের সঙ্গে এই বিষয়ে তার কি মন্তব্য রাখবো আপনাদের সামনে। দেখুন, তুলে ধরো বাংলাদেশের এই পরিস্থিতির ভবিষ্যৎ কি, মানে সেখানকার যারা হিন্দু তারা তো সংখ্যালঘু, তাদের অস্তিত্ব এখন সংকটের মুখে, কিভাবে দেখছেন এবং এর প্রভাব এই বাংলায় বা কতটা পড়বে, অর্থাৎ এ রাজ্যেও কি হতে যাচ্ছে, এই নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে আছি ভারতীয় বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ আমার পাশে বসে আছেন এবং তার সঙ্গে আমরা কথা বলবো। মহারাজ, অম্বিকানন্দজি, আপনাকে স্বাগত জানাবো প্রথমেই ট্রাইব টিভি বাংলা কি বলছে বাংলা এই অনুষ্ঠানে। আমি যেটা প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে বাংলাদেশে আজ হিন্দুত্ব কিন্তু সংকটের মুখে, আমরা প্রত্যেকে জানি, আমরা দেখছি যে এই মুহূর্তে জানিয়ে মোহাম্মদ ইউনূসের যে সরকার এবং যেভাবে যা জিনিসপত্র দাম থেকে শুরু করে হিন্দুদের সঙ্গে সেখানে যা যা ঘটছে, একদম সে তো খুব অ্যালার্মিং ব্যাপার। কিভাবে দেখছেন এবং এর আগামী দিনে কতটা রিফ্লেকশন হবে বলে আপনি মনে করছেন? প্রথমত, বাংলাদেশে ইউনূস সরকারটা তো কোনো ভোটে জেতা নির্বাচিত সরকার নয়, এটা অগণতান্ত্রিক সরকার। এটা আগে আপনাকে বুঝতে হবে। ওখানকার নির্বাচিত যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারটাকে উৎখাত করার জন্য, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ওখান থেকে উৎখাত করার জন্য, তার ক্ষমতাসীন পার্টি আওয়ামী লীগকে উৎখাত করার জন্য একটা ছাত্র আন্দোলনের নাম করে জামাত শিবির, হেফাজতে ইসলাম থেকে শুরু করে আপনার বিএনপি, মানে যেটা বাংলাদেশ জাতীয় পার্টি, এরা সবাই একটা ছাত্র আন্দোলনের মুখোশ পরে রাস্তায় নেমে পড়ল। এবং সেই রাস্তায় নেমে পড়ে যেটা হলো, তারা ওই কি বলবো, একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করলো। আপনারা দেখেছেন পুলিশ প্রশাসনকে মেরে ঝুলিয়ে দেওয়া থেকে শুরু করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হওয়া নিয়ে। এবার এই প্রসঙ্গে আমার ব্যক্তিগতভাবে শান্তনু একটা কথা আছে, বাংলাদেশে হিন্দু নির্যাতনটা নতুন কিছু নয়, এটা আগে বুঝতে হবে। বাংলাদেশে যখনই যে দল রুলিং পার্টিতে থাকে সেই সময় হিন্দুরা নির্যাতিত হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল একটানা দীর্ঘ প্রায় কয়েক দশক, তখনও সেখানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হতেন। তারপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন কি হিন্দুরা খুব ভালো ছিলেন? একদম নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হিন্দুদের ওপরে একাধিক অত্যাচার হয়েছে, হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে, হিন্দুদের মা বোন ধর্ষিতা হয়েছে, হিন্দুদের মঠ মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি রিসেন্ট দেখুন না, ভেরি রিসেন্ট, শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময় 2021 সালে আমাদের যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অপেক্ষাকৃত পরে দুর্গাপুজোর সময় কি ঘটনা ঘটলো বাংলাদেশে? না, বাংলাদেশের একটি জায়গাতে, আমি সঙ্গত কারণে নামটা ভুলে গেছি, সেই নারায়ণগঞ্জে একটি এলাকাতে কোনো একটা মাদ্রাসার ছাত্র, যাকে ওখানকার পুলিশ পাকড়াও করে এবং আটক করে এবং অ্যারেস্ট করে তাকে জেলে ভরে দেয়, পরে বলে সে নাকি পাগল ছিল। এখন পাগল ছিল না ছাগল ছিল সেটা আমি বলতে পারবো না। তো সেই ছাত্রটি মাদ্রাসা থেকে একটি কোরআন নিয়ে গিয়ে ওখানে পাশেই একটি দুর্গাপুজোর মণ্ডপে, মা দুর্গার মূর্তির পাশে অনেক থিমের পুজো হয়, সেখানে মা দুর্গার মূর্তির পাশে রামচন্দ্রের মূর্তি ছিল, হনুমানজির মূর্তি ছিল, সেই হনুমানজির মূর্তির পায়ের কাছে কোরআনটাকে রেখে দিয়ে সেই গদাটাকে সে তুলে নেয়। এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু পরে কালেক্ট করা হয় এবং সেগুলো সবটাই তথ্য প্রমাণ নথি আছে। এই ঘটনা ঘটলো, পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, পুলিশ তাকে খুঁজেই পায়নি। কিন্তু এই ঘটনা ঘটার সাথে সাথে যেটা শুরু হলো, সমগ্র বাংলাদেশ জুড়ে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর শুরু হলো, হিন্দুদের মা বোনকে ধর্ষণ করা শুরু হলো, হিন্দুদের দুর্গাপুজোর মূর্তি, মা দুর্গার মূর্তি জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে দেওয়া হলো। এবং যে বাংলা, দুই বাংলা সম্প্রীতির বাংলা বলা হয়, সেই পশ্চিমবঙ্গে বসে আমরা দেখতে পেলাম, আমরা দুর্গাপুজোর অষ্টমীর দিনে দুর্গাপুজোর মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছি, মা দুর্গার পূজা করছি, মা দুর্গার মঞ্চের সামনে ধুনুচি নাচ করছি আমাদের এপারের বাংলারা, আর আমরা পরবর্তীকালে দেখছি ওপারের মাটিতে অষ্টমীর দিনে মা দুর্গার মূর্তি বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। অতএব এই যে বিষয়টা, এটা তখন কার নেতৃত্বাধীন সরকার ছিল? পরিষ্কারভাবে শেখ হাসিনার সরকার ছিল, আওয়ামী লীগের সরকার ছিল। অতএব হিন্দুরা সেদিনও নির্যাতিত হয়েছে। আর এখন এই ছাত্র আন্দোলনের নাম করে যারা রাস্তায় নেমেছেন, তারা বেসিক্যালি প্রত্যেকেই পাকিস্তানপন্থী, রাজাকারপন্থী এবং একেবারেই এরা হচ্ছে, কি বলবো আপনাকে, একদম মানে ISIS পন্থী মুসলিম সংগঠনের সবাই। এরা হচ্ছে উগ্র মৌলবাদকে বিশ্বাস করে। আমি একটু বাংলাদেশে আমি জানতে চাইছি যে বাংলাদেশের যে সাংবিধানিক ভিত্তি, সেই ধর্মনিরপেক্ষতাটা কি আদৌ ওখানে আছে না নেই? এটা একটা বড় প্রশ্ন।
এবার আমরা যদি একটু এই রাজ্যের দিকে আসি অভিজ্ঞানন্দ, যে এই রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে। আমরা জানি ইতিমধ্যে কিন্তু কলকাতায় এবং বিভিন্ন জেলায় প্রতিবাদ হচ্ছে, প্রধান বিরোধী দল রাস্তায় প্রথম দিন থেকেই নেমেছে। তো এই ক্ষেত্রে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মুহূর্তে, মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়, কলকাতার কর্পোরেশনের মেয়র, তিনি বলছেন এ রাজ্যে যারা সংখ্যালঘু তারা আগামী দিনে সংখ্যাগুরু হয়ে যাবেন। মারাত্মক স্টেটমেন্ট, কীভাবে দেখছেন? না না, উনি তো পাকিস্তান বানাতে চেয়েছিলেন, পশ্চিমবাংলাটাকে তো উনি পাকিস্তান করতে চেয়েছিলেন, এটা নতুন কিছু নয়। পশ্চিম বাংলাকে পাকিস্তান, মিনি পাকিস্তান করতে চেয়েছিলেন কে? তিনি হচ্ছেন জনাব ববি হাকিম। এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলছেন ধর্ম যার যার উৎসব সবার, রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে সম্প্রীতির কথা বলছেন, বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশকে চোখ রাঙিয়ে বলছেন যে আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, আমরা কি ললিপপ চুষবো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের পার্ট, গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের পার্ট এই ববি হাকিমরা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, এই হুমায়ুন কবিররা এই ধরনের কথা বলে কি? বাংলায় একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন কেউ যদি পাগলের প্রলাপ বকতে আনন্দ পায় তাহলে তারা বকতে পারে, তাদের দেওয়া উচিত। দেখুন, আমরা তো কমেডি শো দেখি, আপনাদের চ্যানেলে অনেক কমেডি শো তো অনেক হওয়ার কথা শুনছি। এই কমেডি শো যদি আপনারাও দেখাতে চান, আপনাদের চ্যানেলকেও বলবো এই বাংলাদেশের এই আন্তর্জাতিক ভাঁড়গুলো, যে পাগলগুলো, এদের বক্তব্যগুলোকে সম্প্রসারণ করুন। যে দেশটা আমাদের এখান থেকে আলু না গেলে খেতে পায় না, যে দেশটা আমাদের এখান থেকে পেঁয়াজ না গেলে খেতে পায় না, যে দেশটা আমাদের আদানির বিদ্যুৎ না গেলে পরে, যে দেশটার বিদ্যুৎ ঘরে আলো জ্বলে না, যে দেশটাকে ফারাক্কা ব্যারেজ আর তিস্তা ব্যারেজের একটা জল ছেড়ে দিলে পরে দেশটা ভেসে বঙ্গোপসাগরে চলে যায়, সেই দেশটার মুখে এইসব বড় বড় জ্ঞান, আলফাল মন্তব্য, এইসব মন্তব্য সাজে না। যে দেশটা একটা 20 কোটির দেশ, তারা যদি 140 কোটি দেশের নাগরিককে বলে আমরা দখল করে নেব, তাহলে সেটা হাস্যকর। এবং এটা আমি বলছি কপিল শর্মার শোয়ের থেকেও বেশি জনপ্রিয়, একটা মহা আনন্দের এবং একটা বড় কমেডি শো হতে চলেছে। কলকাতা দখল তো দূরের কথা, একটি হাস্যকর কমেডি শোর সঙ্গে এই দাবিকে, অর্থাৎ কলকাতা দখলের দাবিকে কিন্তু তিনি তুলনা করলেন। পাবলিক কি বলছে, আম জনতা কি বলছে, সাধারণ মানুষ কি বলছে এই ইস্যু নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, এবং সবটাই এই পর্ব দেখলে আপনারা বুঝতে পারবেন যে আম জনতা কিভাবে দেখছেন এই কলকাতা দখল থেকে বাংলাদেশের যে এই মুহূর্তে অস্থিরতা, ত্রাসের দেশ কি বাংলাদেশ, এই নিয়ে তাদের কি ওপিনিয়ন। বাংলাদেশের এই ঘটনার মধ্যেই এ রাজ্যে চলছে প্রতিবাদ, আন্দোলন, মিছিল, মিটিং, সব কিছু চলছে। কিছু নেতারা একাধিক বিতর্কিত মন্তব্যও করছেন। শাসক দলের এক নেতা বলেছেন এ রাজ্যের সংখ্যালঘুরা নাকি একদিন আগামী দিনে সংখ্যাগুরু হবে। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা তমগ্ন ঘোষের সাথে। ঠিক কি বললেন তিনি, শুনুন। পাশে দাঁড়িয়ে আছে বিজেপি নেতা তমগ্ন ঘোষ, তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এর প্রভাব এই রাজ্যে এলে বিজেপি অর্থাৎ প্রধান বিরোধী দল এই রাজ্যের কীভাবে দেখছেন এবং আগামী দিনে তাদের কী আন্দোলনের রূপরেখা এবং কী প্ল্যানিং। তমগ্নদা, আপনাকে কি বলছে বাংলা ট্রাইব টিভি বাংলায় স্বাগত। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, হিন্দুত্ব একটা খুব বড় সংকটের মুখে এবং প্রশ্নচিহ্ন। পাশাপাশি এই রাজ্যেও কিন্তু প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। আপনার দল বিজেপি প্রথম পথে নেমেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, কিভাবে দেখছেন আগামী দিনে কি পরিকল্পনা? সকল হিন্দু পথে নেমেছেন আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার হিন্দু চারিদিক থেকে এসে আজকে এখানে জনপ্লাবন রানী রাসমণি রোডে, এবং প্রতিবাদ তো করতে হবে। প্রতিবাদের ভাষাটা তো শুধু ঘরে বসে ফেসবুকে প্রতিবাদ করলে হবে না, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এবং হিন্দুত্বের যে ঐক্যবদ্ধ একটা চিত্র, সেটাকে তো তুলে ধরা খুব দরকার। কারণ কলকাতার মহানাগরিক যেভাবে পার্সেন্টেজ গুণে বলছেন যে কারা বেশি হয়ে যাবে কদিনের মধ্যে আর কারা কম হয়ে যাবে, সেখানে আজকের দিনে যদি আমি আমার ধর্মকে বাঁচাতে রাস্তায় না নামি, তাহলে তো লোকে আমাকে কাপুরুষ বলবে আগামী দিনে। তো আগামী দিনে হিন্দুত্ব এই রাজ্যে কীভাবে দেখছেন এবং এবং আপনার দলও আগামী দিনে কিভাবে তাদের পাশে দাঁড়াবে বলে প্ল্যান করছি? দৃষ্টিকোণটা ভাবুন। বক্তব্যটা তো আমি দিইনি, বক্তব্য আমার দল দেয়নি, বক্তব্য যিনি দিয়েছেন তিনি এই কলকাতার মহানাগরিক, এটা তার বক্তব্য। তার বক্তব্যের আমি যদি বিরোধিতা না করি তাহলে কী করে হবে? উনি বলছেন আজকে যারা সংখ্যাগুরু তারা আগামী দিনে সংখ্যালঘু হয়ে যাবেন, আর যারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু তারা সংখ্যাগুরু হয়ে যাবেন। এরকম কমিউনাল কথা উনি বলেন কী করে? আর এরাই আমাদের পরবর্তীকালে বলবে, আমরা যখন জয় শ্রীরাম বলবো তখন আমাদেরকে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াবে এরা, আর সেটা আমাদের বসে শুনতে হবে।
প্যালেস্টাইন সম্পর্কে দেখলে সেকু মাকু সবাই মিলে রাস্তায় মিছিল বার করতে পারেন। কই বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, কই একটা কথাও তো বলতে পারছে না। কেন হিন্দু বলতে কি দুঃখ হয় নাকি, কষ্ট হয় নাকি? আমাদের হয় না? আমরা চিৎকার করে বলতে পারি, আমরা হিন্দুদের হয়ে বলবো, বেশ করেছি বলবো, রোজ বলবো, প্রত্যেক দিন বলবো। এটা পশ্চিমবঙ্গের লোক যদি হাতে ডান্ডা পেটা নিয়ে আসে তাহলে কেউ কলকাতা দখল এপার থেকে ওপার করতে পারবে না, সেটা ওরাও সবাই জানে। এই আমরা যতজন রয়েছি এরাই যথেষ্ট। ওদেরকে এখান থেকে এসে কলকাতা দখল করতে দিলে হাঁটু ভেঙে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। অনেক ধন্যবাদ তমকদা আমাদের সাথে কথা বলবার জন্য। আপনারা শুনলেন, আমরা কথা বললাম বিজেপি নেতা তমকদা ঘোষের সঙ্গে, এবং তিনি বললেন কলকাতা দখল তো দূরের কথা, কলকাতা দখল করা দিবা স্বপ্ন তো ছেড়ে দিন, কোনোদিনও আদতে বাংলাদেশে তার রিসোর্স আছে। এক হাস্যকর দাবি সত্যি। সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিরোধী মন্তব্য নিয়ে কি বলছেন বাংলার মানুষ তা তুলে ধরলাম আপনাদের সামনে এই পর্বে। কি বলছে বাংলার আজকের পর্ব এই পর্যন্তই থাকবে, কিন্তু কি বলছে বাংলা চলতে থাকবে এরকমভাবেই পর্বের পর পর্ব আমরা আনবো। আপনাদের মতামত আমরা নেব, আপনাদের সামনে তুলে ধরবো বাংলার আম জনতা কি বলছেন সেই টপিক, সেই চলন্ত টপিক নিয়ে। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার, ভালো থাকবেন।